Dear learners, you are welcome. Paragraph writing. Write a paragraph answering the following questions. নিচের প্রশ্নগুলোর উত্তর সাজিয়ে একটি প্যারাগ্রাফ লেখো। প্রশ্নগুলো হলো: নাম্বার এ, what is the name of the bridge which is under construction across Podda River in Bangladesh? What is the name of the bridge? ওই ব্রিজের নাম কি? which যা is under construction, construction অর্থাৎ নির্মাণ, under construction মানে নির্মাণাধীন আছে, across পাড়ি দিয়ে, পদ্মা রিভার অর্থাৎ পদ্মা রিভার পদ্মা নদীর উপরে যে আন্ডার কনস্ট্রাকশন নির্মাণাধীন যে ব্রিজটা আছে তার নাম কি? ইন বাংলাদেশে আমরা সবাই সেটা জানি ব্রিজটার নাম কি। এটার নাম হলো দ্য পদ্মা ব্রিজ দ্য পদ্মা মাল্টিপারপাস ব্রিজ। হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য লোকেশন অফ দ্য ব্রিজ? এই ব্রিজের লোকেশন সম্পর্কে তুমি কি জানো? অবস্থান সম্পর্কে তুমি কি জানো? কোথায় অবস্থিত পদ্মা যে মাল্টিপারপাস ব্রিজটা তৈরি হচ্ছে পদ্মা নদীর উপরে, তার অবস্থানটা কোথায়, কোন এলাকায়? নাম্বার সি, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য স্ট্রাকচার, এরিয়া, লেংথ, ওয়াইডথ অ্যান্ড ডিজাইন অফ দ্য ব্রিজ? হোয়াই ইজ ইট কল্ড আ মাল্টিপারপাস ব্রিজ? খুব সহজ, এখানে পদ্মা ব্রিজের যে স্ট্রাকচার, অবকাঠামো, তার সম্পর্কে হোয়াট ডু ইউ নো, তুমি কি জানো? অবকাঠামো বলতে তোমার এরিয়া কতটুকু এলাকার মধ্যে পড়েছে, ল্যান্ড কতটুকু লেগেছে, সেটা লেংথ কত, লম্বা কত, ওয়াইডথ প্রস্থ কত, সেটা জানতে চেয়েছে। আর ডিজাইন অফ দ্য ব্রিজ, এই ব্রিজের ডিজাইনটা কেমন, সোজা হয়েছে না বাঁকা, কার্ভ সেতু। অ্যান্ড হোয়াই ইজ ইট কল্ড আ মাল্টিপারপাস ব্রিজ? কেন এই ব্রিজটাকে একটা মাল্টিপারপাস বহুমুখী সেতু বলা হয়? বহুমুখী মানে একাধিক কাজে ব্যবহৃত হয় এমন কোনো কিছুকে আমরা মাল্টিপারপাস বলতে পারি। ওকে, যেমন একটা মোবাইল ফোন কিন্তু মাল্টিপারপাস, বিভিন্ন কাজ করে। যেমন আমরা মোবাইল ফোনে বই পড়তে পারি, আবার সিনেমাও দেখতে পারি, আবার তোমার যোগাযোগও করতে পারি। মাল্টিপারপাস, বিভিন্ন কাজে লাগে। তো পদ্মা সেতুটা একাধিক কাজে ব্যবহৃত হবে, এই জন্যই এটাকে মাল্টিপারপাস বলা হচ্ছে। নাম্বার সি, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য ফান্ডিং অ্যান্ড কনস্ট্রাকশন কস্ট অফ দ্য ব্রিজ? দেখো, এই ব্রিজটার যে কনস্ট্রাকশন, নির্মাণের জন্য যে ফান্ড, অর্থ লেগেছে, সেই ফান্ডিংটা হয়েছে কোথা থেকে, টাকাটা কোথা থেকে এসেছে? অর্থাৎ দেশের বাইরে থেকে এসেছে না দেশের ভিতর থেকে এসেছে? সরকার দিয়েছে না তোমার বেসরকারি সংস্থা দিয়েছে? আর এটার কনস্ট্রাকশন, নির্মাণের যে কস্ট, ব্যয়, কস্ট অর্থ ব্যয়, সেটা কত, বা তুমি সেই সম্পর্কে কি জানো? দ্বিতীয় অংশ এই প্রশ্নের, হোয়াট ইজ দ্য নেগেটিভ ইম্প্যাক্ট অফ দ্য ইন্টারন্যাশনাল করাপশন কনস্পাইরেসি অ্যাগেনস্ট দ্য কনস্ট্রাকশন অফ দ্য ব্রিজ? এই ব্রিজের কনস্ট্রাকশন, নির্মাণের অ্যাগেনস্টে, বিরুদ্ধে যে কনস্পাইরেসি, ষড়যন্ত্র হয়েছে, এবং সেটা ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক পর্যায়ে ইন্টারন্যাশনাল সংস্থাই করেছে, এবং সে করাপশনের, তোমার দুর্নীতির যে তোমার ষড়যন্ত্র, সোজা কথা দুর্নীতির অভিযোগে পদ্মা সেতু নির্মাণ বন্ধ করে দেওয়া হয়েছিল। হ্যাঁ, নির্মাণটাকে বিলম্বিত করা হয়েছিল, আটকে দেওয়া হয়েছিল। তার নেগেটিভ ইম্প্যাক্ট, নেতিবাচক প্রভাবটা কি পড়েছে, তার ফলে কি ক্ষতিটা হয়েছে? ষড়যন্ত্রের কথা বলে তোমার নির্মাণটা যে বন্ধ করে দিল, সেই কারণে বাংলাদেশের সাধারণ মানুষের কি ক্ষতি হয়েছে? Why is the bridge tagged as a long-awaited dream and the most challenging project of Bangladesh? কেন পদ্মা সেতুকে ট্যাগ করা হয়, অর্থাৎ পদ্মা সেতুর নামের সাথে জুড়ে দেওয়া হয়? ট্যাগ করা মানে জুড়ে দেওয়া হয়। কি জুড়ে দেওয়া হয়? দুইটা কথা খুব জুড়ে দেওয়া হয় এখন। এক হলো লং অ্যাওয়েটেড ড্রিম, লং মানে দীর্ঘ, আর অ্যাওয়েটেড মানে প্রতীক্ষিত, দীর্ঘ প্রতীক্ষিত, যার জন্য আমরা অনেক দিন প্রতীক্ষা করেছি। ড্রিম, স্বপ্ন। পদ্মা সেতুকে বলা হচ্ছে একটা দীর্ঘ প্রতীক্ষিত স্বপ্নের বাস্তবায়ন। কেন বলা হচ্ছে? অ্যান্ড কেন বলা হয় দ্য মোস্ট চ্যালেঞ্জিং প্রজেক্ট অফ বাংলাদেশ? কেন এটাকে বাংলাদেশের সবচেয়ে চ্যালেঞ্জিং, প্রতিবন্ধকতাপূর্ণ একটা প্রকল্প বলা হচ্ছে? এটাকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি তোমার প্রতিবন্ধকতাপূর্ণ চ্যালেঞ্জিং প্রজেক্ট বলা হচ্ছে কেন? আর শেষ প্রশ্ন হলো,
How will the bridge boost the economic growth of the southwestern region of Bangladesh? কিভাবে ব্রিজটা বুস্ট করবে, জোরদার করবে, উন্নতি সাধন করবে? কিসের উন্নতি সাধন করবে? ইকোনমিক, অর্থনৈতিক গ্রোথ, বিকাশ বা উন্নয়ন, আমাদের অর্থনৈতিক উন্নয়নটাকে কিভাবে জোরদার করবে, কিভাবে উন্নতি সাধন করবে এই ব্রিজটা? বিশেষত বাংলাদেশের যে সাউথ, দক্ষিণ এবং ওয়েস্টার্ন, পশ্চিমাঞ্চলীয়, দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় রিজিয়ন এলাকার বাংলাদেশের এই এলাকার ইকোনমিটাকে কিভাবে তোমার বুস্ট করবে, ইকোনমিক ডেভেলপমেন্টটা ঘটাবে এই ব্রিজ, সেই সম্পর্কে তুমি কি জানো তা তুমি লিখবে। তো এই হলো প্রশ্নগুলো। ব্রিজটার নাম কি, ব্রিজটা কোথায়, তো ব্রিজটার লোকেশন কি, ব্রিজটার স্ট্রাকচার কেমন, ডিজাইন কেমন, ব্রিজের তোমার কি কি পারপাসে ব্রিজটা ইউজ হবে এবং কেন এটাকে মাল্টিপারপাস বলা হচ্ছে, এই ব্রিজের ফান্ডিং হয়েছে কোথা থেকে, এই ব্রিজের কনস্ট্রাকশন কস্ট, নির্মাণ ব্যয় কত, এবং ফান্ডিং এবং কনস্ট্রাকশন কস্ট নিয়ে কি কন্ট্রোভার্সি আছে। তারপরে তোমার এইটা তোমার পদ্মা সেতুটাকে কেন একটা ড্রিম বলা হচ্ছে, ড্রিম প্রজেক্ট বলা হচ্ছে বাংলাদেশের জন্য। যেমন তোমার ডেইলি স্টার লিখেছে রেইনবো ড্রিম প্রজেক্ট। ওকে, কেন বলছে যে এটা একটা মানে তোমার রংধনুর মতো একটা স্বপ্নের প্রজেক্ট কেন বলা হচ্ছে, এবং এটা কেন সবচেয়ে বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং প্রজেক্ট, আর তোমার এটা আমাদের অর্থনীতিটাকে, ইকোনমিটাকে কিভাবে বুস্ট করবে, ইকোনমিক আর্থিক বিকাশে ভূমিকা রাখবে পদ্মা সেতু। এই হলো প্রশ্নগুলো। এই প্রশ্নগুলোর উত্তরগুলো তুমি যদি একটা প্যারাগ্রাফের মধ্যে সাজিয়ে লেখো, তাহলে একটা প্যারার মধ্যে যদি তুমি সাজাও, তাহলে এটা একটা সুন্দর প্যারাগ্রাফ দাঁড়াবে। হ্যাঁ, তো তোমার এই প্রশ্নগুলো তুমি দরকার হলে ভিডিওটা পজ করে, ক্লাসের যে ভিডিওটা এটা পজ করে আর একটু সময় নিয়ে প্যারাগ্রাফটা, এই প্রশ্নগুলো আগে ভাগে একটু পড়ে নিতে পারো। তুমি প্রশ্ন যত ভালো বুঝবে, প্যারাগ্রাফটা তোমার লিখতে তত সুবিধা হবে, কারণ এই প্রশ্নগুলোর উপর নির্ভর করেই তুমি প্যারাগ্রাফটা লিখবে। ইংলিশ এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারে যে প্যারাগ্রাফ মূলত আসে, তার উত্তর লিখতে তোমার খুব সুবিধা হবে। এটা কিন্তু একই সাথে ইংলিশ সেকেন্ড পেপারে ওই প্যারাগ্রাফটা আসতে পারে। সুতরাং এই প্যারাগ্রাফ রাইটিংয়ে দ্য পদ্মা মাল্টিপারপাস ব্রিজ এবছর সেটা তোমার এইচএসসি প্রোগ্রাম হতে পারে, এসএসসি প্রোগ্রাম হতে পারে, বা জেএসসি, ইভেন পিএসসি পরীক্ষা, যে তোমার প্রাইমারি স্কুল সার্টিফিকেট, তাতেও কিন্তু আসতে পারে। তো প্যারাগ্রাফটা পড়ার আগে, উত্তরটা আমি যেভাবে সাজিয়েছি সেটা পড়ার আগে আমরা কিছু শব্দার্থ আগে দেখে নিই। দেখো, ব্রিজ শব্দের অর্থ সেতু, বানানটা খেয়াল করো, ব্রিজ বানানটা খেয়াল করো। মাইটি অর্থ শক্তিশালী বা খরস্রোতা, মাইটি রিভার মানে খরস্রোতা নদী, বড় নদীকে আমরা বলি মাইটি রিভার। যেমন বলি যে মাইটি পদ্মা রিভার, শক্তিশালী পদ্মা নদী। পদ্মার আরেকটা নাম হলো দ্য গ্যাঞ্জেস, গঙ্গা নদী। হ্যাঁ, গঙ্গার অববাহিকার একটা তোমার বড় স্ট্রিম হলো পদ্মা। মাল্টিপারপাস মানে বহুমুখী, অনেক কাজে ব্যবহৃত হয়। পদ্মা সেতুতে একই সাথে রোড মানে তোমার লিঙ্ক আছে, আবার তোমার রেলের সংযোগও আছে। তো পারপাস কিন্তু দুইটা মূলত। তুমি যদি ট্রান্সপোর্টেশনের কথা চিন্তা করো, তোমার বাস, ট্রাক, কারও চলবে, একই সাথে তোমার ট্রেনও চলবে। এই জন্য বলা হচ্ছে মাল্টিপারপাস ব্রিজ, বহুমুখী সেতু। রোড রেল বলতে রাস্তা, সড়ক, আর রেল মানে হলো রেল লাইন, অর্থাৎ রোড তোমার হাইওয়ে যেমন থাকবে, ঠিক একইভাবে রেল লাইনও থাকবে এই ব্রিজের মধ্যে দিয়ে। সাউথ ওয়েস্টার্ন, সাউথ মানে দক্ষিণ আর ওয়েস্ট মানে পশ্চিম। যখন বলবো সাউথ ওয়েস্টার্ন, তার মানে দক্ষিণ ও পশ্চিম, অর্থাৎ দক্ষিণ ও পশ্চিমাঞ্চলীয় বা দক্ষিণ ও পশ্চিম দিকের একটা কোণা আমরা এটা বলি, তাই না, দক্ষিণ পশ্চিম কোণের বা দক্ষিণ পশ্চিম অঞ্চলীয়। কনস্ট্রাকশন প্রজেক্ট, নির্মাণ প্রকল্প। কনস্ট্রাকশন অর্থ নির্মাণ, প্রজেক্ট মানে প্রকল্প। টু লেভেল, স্তর, দুইটা তলা। ওকে, লেভেল মানে তোমার স্তর বা তলা। টু লেভেল ব্রিজ, তোমরা পদ্মা সেতুর ভিডিও দেখবে, সেখানে দুইটা স্তরের কথা বলা হচ্ছে, উপরের স্তর, নিচের স্তর, দুইটা তলা। উপরের স্টিল ব্রিজ, অর্থাৎ স্টিল বা ইস্পাতের নির্মাণ করা সেতু। 4 লেন হাইওয়ে, 4 লেনের সড়ক। 4 মানে 4, আর লেন মানে তো জানো তুমি, রাস্তায় লেন থাকে। হাইওয়ে, 4 লেন হাইওয়ে, 4 লেনের সড়ক। সিঙ্গেল ট্র্যাক রেলওয়ে, অর্থাৎ এক লাইনের রেলপথটা এক লাইনের, আর সড়কটা হলো 4 লেনের। স্প্যান মানে হলো তোমার আরকাট।
হ্যাঁ, স্প্যান কী জিনিস সেটা তোমরা জানো। পদ্মা সেতুর লাস্ট স্প্যানটা 10 ডিসেম্বরে বসেছে। তো তুমি দেখবে স্প্যান হলো এমন কিছু যা দুইটা পিলারের মাঝখানে বসে, অর্থাৎ একটা সেতুর স্প্যান দুইটা পিলারের মাঝখানে বসে, স্প্যানগুলো যুক্ত হয়ে মূল সেতুর অবকাঠামো তৈরি করে, যার উপর দিয়ে তোমার গাড়ি ঘোড়া ট্রেন চলে। পিলার অর্থাৎ স্তম্ভ বা থাম। লেংথ অ্যান্ড ওয়াইডথ, দৈর্ঘ্য এবং প্রস্থ। একটা সেতুর দৈর্ঘ্য থাকে, লেংথ থাকে এবং ওয়াইড প্রস্থ থাকে। কস্ট মানে ব্যয়, কনস্ট্রাকশন ব্যয়, কস্ট মানে নির্মাণ ব্যয়, অর্থ ব্যয়, সোজা কথা, টাকা পয়সা কত লাগবে। এস্টিমেটেড শব্দের অর্থ আনুমানিক, এস্টিমেটেড কস্ট মানে আনুমানিক ব্যয়। ইউএসডি মানে আমেরিকান ডলার, ইউএস ডলার। ইউএস মানে ইউনাইটেড স্টেটস, ওকে, আর ডিতে ডলার, সোজা কথা আমেরিকান টাকা। ফান্ড মানে অর্থায়ন, হ্যাঁ, বা অর্থায়ন করা। ফান্ড শব্দটা নাউনও হতে পারে, ভার্বও হতে পারে। রিসোর্স মানে সম্পদ বা সংস্থান। ওন রিসোর্স মানে নিজস্ব সম্পদ। অথরিটি মানে কর্তৃপক্ষ। সাউদার্ন মানে দক্ষিণের, দক্ষিণাঞ্চলীয়, সাউথ থেকে সাউদার্ন। কনস্পাইরেসি মানে ষড়যন্ত্র। করাপশন মানে দুর্নীতি, করাপশন কনস্পাইরেসি মানে দুর্নীতি ষড়যন্ত্র, অর্থাৎ তুমি দুর্নীতি করো নাই কিন্তু আমি বলছি তুমি দুর্নীতি করেছো। এই যে মিথ্যা অভিযোগ, সেইটাকে তুমি বলতে পারো করাপশন কনস্পাইরেসি, দুর্নীতির মিথ্যা অভিযোগের ষড়যন্ত্র। ওপেনিং মানে উদ্বোধন। লং অ্যাওয়েটেড মানে দীর্ঘ প্রতীক্ষিত। কন্ট্রিবিউট মানে অবদান রাখা। ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট মানে শিল্প উন্নয়ন। রিজিয়ন অর্থ অঞ্চল বা এলাকা, সাউদার্ন রিজিয়ন মানে দক্ষিণ অঞ্চল। বেনিফিট মানে উপকার বা উপকার করা। বেনিফিট শব্দটা নাউনও হতে পারে, ভার্বও হতে পারে। তো নাউন হলে উপকার আর ভার্ব হলে উপকার করা। বুস্ট মানে উন্নতি সাধন করা, জোরদার করা। জিডিপি মানে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, মোট দেশজ উৎপাদন, বা দেশজ পণ্য বলতে বলা যেতে পারে, মোট দেশজ পণ্য। দ্য পদ্মা মাল্টিপারপাস ব্রিজ, উত্তরটা আমি এভাবে সাজিয়েছি, এখানে যেভাবে সাজানো আছে তুমি এইভাবে ঠিক পরীক্ষায় লিখবে। তুমি এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তুমি এটা মনে রাখবে, আমরা এটা সবাই জানি যে একটা প্যারাগ্রাফের উত্তর সবসময় আমরা একটা প্যারার মধ্যে বা একটা প্যারাগ্রাফে লিখি। একটা প্যারা বা প্যারাগ্রাফে লিখি বলেই এটার নাম প্যারাগ্রাফ, ওকে। প্যারা শব্দটা কিন্তু প্যারাগ্রাফ কথা থেকে এসেছে। প্যারাগ্রাফের গ্রাফটা বাদ দিয়ে আমরা সংক্ষেপে বলি প্যারা। প্যারাগ্রাফ মানেই একটা প্যারাগ্রাফ, একটা প্যারা। তো এখানে আমি যেভাবে সাজিয়েছি সেভাবে পড়তে কিন্তু সমস্যা হবে। আমরা যদি সেন্টেন্স টু সেন্টেন্স ভেঙে ভেঙে পড়ি তাহলে কনসেন্ট্রেট করতে মানে তোমার ভিডিওতে যে লেখা আসবে তাতে সুবিধা হবে। কিন্তু উত্তরটা কিন্তু আমরা ঠিক এভাবে সাজিয়ে রাখবো। আবার বলছি, এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখো। তো দেখো এখানে তোমার প্যারাগ্রাফটার নাম দেওয়া হয়েছে দ্য পদ্মা মাল্টিপারপাস ব্রিজ। হ্যাঁ, তো প্রথম সেন্টেন্সটা দেখো। The Podda Multipurpose Bridge is a road rail bridge across the mighty Podda River in Bangladesh. তো পদ্মা মাল্টিপারপাস বহুমুখী ব্রিজ, পদ্মা বহুমুখী সেতু হলো একটা রোড রেল ব্রিজ, রোড ব্রিজ অ্যাজ ওয়েল এজ রেল ব্রিজ, অর্থাৎ সড়ক এবং রেল সেতু। অ্যাক্রস পাড়ি দিয়েছে, দ্য মাইটি খরস্রোতা, স্রোত আছে অনেক, মানে একটা বড় নদী আর কি, মাইটি রিভার, বড় নদীকে পাড়িয়ে দিয়েছে। রিভারটার নাম হলো পদ্মা রিভার, পদ্মা নদী, ইন বাংলাদেশ, এবং এটা বাংলাদেশে অবস্থিত অংশে যে পদ্মা সেটা পাড়িয়ে দিয়েছে। ওভার 90% অফ দ্য কনস্ট্রাকশন অফ দ্য ব্রিজ হ্যাজ বিন কমপ্লিটেড, অর্থাৎ এই ব্রিজটার কনস্ট্রাকশনের নির্মাণের 90% কাজ কমপ্লিটেড, শেষ হয়েছে, হ্যাজ বিন কমপ্লিটেড। Third sentence, the bridge is going to connect the central and southwestern part of the country. এই কান্ট্রি বা রাষ্ট্রের সাউথ ওয়েস্টার্ন দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে পার্ট, অংশ বা রিজিয়ন, এলাকা, তার সাথে দেশের যে সেন্ট্রাল মধ্যভাগ
তাকে কানেক্ট করবে, যুক্ত করবে, এবং সেটা গোয়িং টু যাচ্ছে, কানেক্ট করতে যাচ্ছে, যুক্ত করতে যাচ্ছে। দ্য পদ্মা ব্রিজ is the most challenging and largest construction project ever in the history of Bangladesh. বাংলাদেশের হিস্ট্রিতে, ইতিহাসে পদ্মা ব্রিজ হলো সবচেয়ে চ্যালেঞ্জিং, প্রতিবন্ধকতাপূর্ণ এবং লার্জেস্ট, সবচেয়ে বড় কনস্ট্রাকশন নির্মাণ প্রজেক্ট ব্যয় এবার, সর্বকালের। অর্থাৎ বাংলাদেশের গত 50 বছরের ইতিহাসের সবচেয়ে তোমার বড় কনস্ট্রাকশন প্রজেক্ট, বড় নির্মাণ প্রকল্প এবং চ্যালেঞ্জিং, প্রতিবন্ধকতাপূর্ণ, ঝামেলা হয়েছে যেটা নিয়ে, সেই প্রজেক্ট হলো তোমার পদ্মা ব্রিজ। দ্য 2-level steel bridge will carry a 4-lane highway on the upper level and a single track railway on a lower level. পদ্মা ব্রিজের 2টা লেভেল বা তলা আছে, ওকে, দোতলা ব্রিজ। সেই ব্রিজের ক্যারি করবে, বহন করছে তোমার একটা 4-লেন হাইওয়ে আছে আপার লেভেলে, উপরের অংশে তোমার 4টা লেন হবে টোটাল, ওকে। সেই 4 লেনের তোমার হাইওয়ে থাকবে, অর্থাৎ সড়ক পথ থাকবে, হাইওয়ে সড়ক পথ, এবং সিঙ্গেল ট্র্যাক, একটা ট্র্যাকের বা লাইনের রেলওয়ে থাকবে। রেল চলাচলের জন্য একটা লাইন, আর তোমার বাস গাড়ি চলাচল করার জন্য উপরে একটা সড়ক, যাতে 4টা লেন থাকবে। সেটা তোমরা অলরেডি তোমার বিভিন্ন ভিডিওতে, টেলিভিশনে হোক বা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ভিডিওতে তোমরা দেখেছো আশা করি। তোমরা ইউটিউবে গিয়ে বা ফেসবুকের বিভিন্ন সোর্স থেকে তুমি পদ্মা সেতুর অবকাঠামোর উপর ভিডিও দেখে নিতে পারো। The total area of land to be required for it is 918 hectares. তো টোটাল এলাকা লাগবে, অফ ল্যান্ড, জমি লাগবে, টু বি রিকোয়ার্ড, প্রয়োজন পড়বে, ফর ইট, এটার জন্য। অলরেডি এই জমিটা তোমার রিকুইজিশন করা হয়েছে, সরকার এটা অধিগ্রহণ করেছে। সেটা হলো 918 হেক্টর জমি লাগবে, হিউজ এরিয়া। দ্য ব্রিজ উইল হ্যাভ a total 41 spans and 42 pillars. এখানে উইল হ্যাভ না দিয়ে দ্য ব্রিজ হ্যাজ, ব্রিজটার আছে লিখলে বেটার হতো। সেটা হলো এর 41টা স্প্যান আছে এবং 42টা পিলার আছে, অর্থাৎ 42টা পিলারের উপরে টোটাল 41টা স্প্যান বসানো হয়েছে। যেই স্প্যানের উপরের অংশে তোমার রোড, 4 লেনের রোড, 4-লেন রোড, 4-লেন হাইওয়ে, আর নিচের অংশে হলো তোমার সিঙ্গেল ট্র্যাক রেলওয়ে, ওকে। তুমি সবসময় মনে রাখবা, পিলার যতটা তার চেয়ে স্প্যান একটা কম হয়। ইট ইজ গোয়িং টু বি দ্য লংগেস্ট ব্রিজ ইন দ্য কান্ট্রি উইথ 6,150 মিটার লং টোটাল লেংথ অ্যান্ড 18.18 মিটার ওয়াইড। তো লেংথ মানে দৈর্ঘ্য, আর ওয়াইড মানে প্রস্থ। দৈর্ঘ্য কত, লেংথ কত? 6,150 মিটার, 6,150 মিটার হলো লম্বা, আর 18.18 মিটার হলো ওয়াইড, প্রস্থ। হিউজ কনস্ট্রাকশন প্রজেক্ট। তো ইট ইজ গোয়িং টু বি, এটা হতে যাচ্ছে, দ্য লংগেস্ট ব্রিজ ইন দ্য কান্ট্রি, এই দেশের সবচেয়ে লম্বা ব্রিজ। অর্থাৎ এত লম্বা, 6,000 মিটারের উপরে লম্বা ব্রিজ বাংলাদেশের আগে তৈরি হয় নাই, এবং এটা 18.18 মিটার ওয়াইড, প্রস্থে হলো 18.18 মিটার। The bridge is costing an estimated 3.692 billion USD, funded from own resources of the government of Bangladesh. খেয়াল করে দেখো এই ব্রিজটার কস্টিং কত, কনস্ট্রাকশন কস্ট কত, সেটার এস্টিমেটেড আনুমানিক কস্ট হলো তোমার 3.692 বিলিয়ন ইউএসডি, ইউএস ডলার, অর্থাৎ বাংলাদেশি টাকায় সম্ভবত 91 মিলিয়ন টাকা বা 91 বিলিয়ন টাকা, অর্থাৎ প্রায় 100 মিলিয়ন টাকা বা 100 বিলিয়ন টাকা এরকম। আমার ঠিক বাংলাদেশি টাকায় এটা করলে কত হয় আমার ঠিক মনে পড়ছে না। তুমি আমেরিকান ডলারটাই মনে রাখো, ইউএস ডলারটাই মনে রাখো, সেটা হলো 3.692 ইউএস ডলার।
খরচ, এবং ফান্ডেড হচ্ছে অর্থায়নকৃত হচ্ছে, বরাদ্দটা হচ্ছে ফ্রম ওন নিজস্ব, ফ্রম মানে হতে, ও নিজস্ব রিসোর্সেস সম্পদ, নিজস্ব সম্পদ থেকে বরাদ্দ হচ্ছে। কার নিজস্ব সম্পদ? অফ দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ, বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে এটা তৈরি হচ্ছে। অর্থাৎ সোজা কথায় বাংলাদেশের সাধারণ মানুষের 18 কোটি মানুষের যে ট্যাক্সের টাকা, সেই টাকার থেকে বরাদ্দ ফান্ডেড হচ্ছে বাংলাদেশের এই সেতু নির্মাণ কনস্ট্রাকশন প্রজেক্টটা। এটা বাংলাদেশ রাষ্ট্রের যে রাষ্ট্রযন্ত্র, যে সরকার, বাংলাদেশের সাধারণ মানুষ সবার জন্য এটা একটা গর্বের বিষয় যে আমরা আমাদের নিজেদের টাকায় পৃথিবীর একটা অন্যতম বড় কনস্ট্রাকশন প্রজেক্ট বা নির্মাণ প্রকল্পের ব্যয়ভার বহন করছি, বা পৃথিবীর অন্যতম বড় একটা সেতু নির্মাণ করতে যাচ্ছি আমরা আমাদের নিজেদের টাকায়। The bridge has been constructed by a Chinese company and maintained by Bangladesh Bridge Authority. তো এই ব্রিজটার কনস্ট্রাকশনের কাজটা করছে একটা চাইনিজ কোম্পানি, একটা চায়নার একটা কোম্পানি, আর এটা মেনটেন করছে, তদারক করছে তোমার বাংলাদেশের যে সেতু, ব্রিজ সেতু অথরিটি কর্তৃপক্ষ, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এটার দেখভাল করছে, নির্মাণের দেখভালটা করছে। It will link 21 southern districts with the capital city ঢাকা। তো এখানে আমি ক্যাপিটালই লিখেছি, মানে বাংলাদেশের যে ক্যাপিটাল রাজধানী শহর ঢাকা, তার সাথে উইথ মানে সাথে, লিঙ্কড হবে, যুক্ত হবে, কানেক্টেড হবে 21 সাউদার্ন ডিস্ট্রিক্টস, বাংলাদেশের সাউথের দক্ষিণের যে তোমার 21টা ডিস্ট্রিক্ট আছে তার সাথে আমাদের ক্যাপিটাল সিটি রাজধানী শহরটা এই সেতু তৈরির ফলে সংযুক্ত হবে। দ্য পদ্মা ব্রিজ প্রজেক্ট কাভার্স 3 districts, মুন্সিগঞ্জ, শরীয়তপুর অ্যান্ড মাদারীপুর। এই ব্রিজের প্রজেক্টটা 3টা ডিস্ট্রিক্টস বা জেলাকে কাভার করেছে, পড়েছে, সোজা কথায় 3টা জেলার মধ্যে এই ব্রিজের প্রজেক্টটা পড়েছে, মুন্সিগঞ্জ, শরীয়তপুর আর মাদারীপুর। সেটা কিভাবে? মুন্সিগঞ্জে হলো তোমার মাওয়া পয়েন্ট বা নর্থ ব্যাংক, সোজা কথা পদ্মা রিভারের নর্থ, উত্তরের যে ব্যাংক, তীর, উত্তর তীরের যে মাওয়া পয়েন্ট সেটা পড়েছে মুন্সিগঞ্জে। আর তোমার সাউথ ব্যাংক, দক্ষিণের যে তীর, সেটা হলো জাজিরা পয়েন্ট, সে জাজিরাটা পড়েছে হলো 2টা জেলায়, একটা হলো তোমার শরীয়তপুর আর একটা হলো মাদারীপুর। তুমি জানো জাজিরা লিখতে গেলে কিন্তু তোমার চন্দ্রবিন্দু লাগে জয়ের উপরে, বর্গীয় জয়ের উপরে, এই জন্য জাজিরা শব্দটা আমরা যখন ইংরেজিতে লিখি তখন জাজিরা না লিখে লিখি জাঞ্জিরা। ওই চন্দ্রবিন্দুর নাসিক্যবর্ণের জন্য আমরা আরেকটা ইংরেজি নাসিক্যবর্ণ আমদানি করি, সেটা হলো এন, জাঞ্জিরা। ওকে। The construction of the bridge started in December 2014. এটার কনস্ট্রাকশনের কাজটা ব্রিজের শুরু হয়েছিল ডিসেম্বর 2014-তে। 2014 সালের ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে এটার কনস্ট্রাকশনের কাজটা শুরু হয়, এবং এটার তোমার সর্বশেষ স্প্যান বসে হলো এই ডিসেম্বরে 2020 সালে। ওকে। তো তোমার এটা সময় লেগেছে, তুমি হিসেব করে দেখো যে ডিসেম্বর 2014 থেকে তোমার ডিসেম্বর 2020 সাল, 6 বছর না 7 বছর হলো, যাই হোক। The first span of the bridge was installed in October 2017, and the 41st and final span was installed on 10 December 2020. ফার্স্ট স্প্যান, প্রথম যে স্প্যানটা, তুমি তো জানো যে 42টা পিলারের উপরে 41টা স্প্যান বসিয়ে ব্রিজের মূল অবকাঠামোটা তৈরি করা হয়েছে। এর প্রথম যে স্প্যানটা সেটা ব্রিজ ইনস্টল করা হয়েছিল, বসানো হয়েছিল অক্টোবর 2017 সালে। 2017 সালে প্রথম স্প্যান, পিলারগুলো তৈরি হয়ে পিলারের উপরে প্রথম স্প্যানটা বসে হলো অক্টোবর 2017 সালে। আর 41st 41তম বা ফাইনাল সর্বশেষ লাস্ট যে স্প্যান সেটা ইনস্টল করা হয় 10 ডিসেম্বর 2020 সালে। An international corruption conspiracy has delayed its construction and has increased its construction cost.
এটা খুব গুরুত্বপূর্ণ যে ওয়ার্ল্ড ব্যাংক, বিশ্ব ব্যাংক নামক একটি আন্তর্জাতিক সংস্থা, এটা করাপশন বা দুর্নীতি হচ্ছে পদ্মা সেতু নিয়ে সেরকম একটা অভিযোগ করেছিল। যদিও তখনও সেতু তৈরির জন্য যে আর্থিক বরাদ্দ হওয়ার কথা, সে বরাদ্দই হয় নাই। তার আগেই তোমার অর্থাৎ টাকাই ছাড় করা হয় নাই, টাকাই বরাদ্দ দেওয়া হয়নি সেতু নির্মাণের জন্য। তার আগেই দুর্নীতি হয়েছে বলে খুব শোরগোল শুরু হয়েছিল একেবারে আন্তর্জাতিকভাবে। এটা দেশি মিডিয়া, ইন্টারন্যাশনাল মিডিয়া তোমার এটা নিয়ে খুব প্রচারণা চালিয়েছিল, পত্রপত্রিকা, রেডিও, টেলিভিশন, সর্বত্র। কিন্তু পরবর্তীতে কিন্তু তোমার কানাডার আদালত এই করাপশন বা তোমার দুর্নীতির অভিযোগটাকে মিথ্যা প্রমাণিত হয়, তাদের দেশের আদালতেই মিথ্যা প্রমাণিত হয়। কিন্তু ততদিনে আমাদের রাষ্ট্রের যোগাযোগ মন্ত্রীর চাকুরি গিয়েছিল, তৎকালীন যোগাযোগ মন্ত্রীর, যোগাযোগ সচিব জেলে গিয়েছিলেন। এগুলো আমরা আজকে সব জায়গায় পত্রপত্রিকা, রেডিও, টেলিভিশনে শুনতে পাই, দেখতে পাই, পড়ি। তো এই যে তোমার একেবারে আন্তর্জাতিকভাবে ওয়ার্ল্ড ব্যাংক যুক্ত হয়ে যে একটা করাপশন বা দুর্নীতির যে কনস্পাইরেসি, ষড়যন্ত্র হয়েছিল, এবং অ্যাগেনস্ট দ্য কনস্ট্রাকশন অফ দ্য ব্রিজ, এই ব্রিজটার কনস্ট্রাকশনের বিরুদ্ধে, নির্মাণের বিরুদ্ধে, সেটা দুইটা ক্ষতি করেছে। এক হলো তোমার সময়ের দিক থেকে ক্ষতি হয়েছে, হ্যাজ ডিলেইড, এটা ডিলে করেছে, বিলম্বিত করেছে ইটস কনস্ট্রাকশন, এটা নির্মাণটাকে বিলম্বিত করেছে। যেখানে 5 বছর 3 বছর আগে নির্মাণ শেষ হয়ে যেত, আজকে হয়তো এই সেতুর উপর দিয়ে তোমার গাড়ি ঘোড়া চলতো, সেটা আমরা এখন 2022 সাল পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হতে পারে, বা 2021 সালের ডিসেম্বর পর্যন্ত তো মিনিমাম অপেক্ষা করতেই হবে। আর কি ক্ষতি করেছে? হ্যাজ ইনক্রিজড, যেটা সবচেয়ে বড় ক্ষতি, সেটা হলো ইনক্রিজ, বৃদ্ধি করেছে এটার কনস্ট্রাকশন, নির্মাণ কস্ট, ব্যয়, নির্মাণ ব্যয়টা বাড়িয়ে দিয়েছে। অর্থাৎ আগে যেখানে 1 থেকে 1.5 বিলিয়ন আমেরিকান ডলারের মধ্যে তোমার কাজটা শেষ হয়ে যাওয়ার কথা ছিল, সেটা এখন সময় বেশি লাগার কারণে, এই যে 3 থেকে 5 বছর বিলম্বিত হওয়ার কারণে, তোমার কাজটা দেরি করে শুরু হওয়ার কারণে তোমার এর যে কনস্ট্রাকশনের যে কস্ট, নির্মাণ পণ্যের যে তোমার মূল্য, কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালের যে দাম, ধরো তোমার সিমেন্ট বা তোমার যে রড, এর দাম কিন্তু দ্বিগুণ 3 গুণ বেড়েছে। আবার তোমার লেবার কস্টও বেড়েছে, অর্থাৎ তোমার শ্রমিক ব্যয়ও বেড়েছে। এই 3টা জিনিস বৃদ্ধি করার কারণে যেখানে 1 থেকে 1.5 বিলিয়ন ইউএস ডলারে কাজটা শেষ হয়ে যেত, সেটা এখন 3.5 থেকে 4 বিলিয়ন ইউএস ডলার খরচ হবে বলে ধরা হচ্ছে। অর্থাৎ খুব এই ষড়যন্ত্র তত্ত্বটা, মিথ্যা ষড়যন্ত্র তত্ত্বটা কিন্তু তোমার আমাদের রাষ্ট্রের অর্থনৈতিকভাবে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করেছে। The opening date of the long-awaited bridge is estimated to be June 2022. ওপেনিং মানে উদ্বোধন, আর ডেট মানে দিন, উদ্বোধনের দিন ধরা হচ্ছে এই ব্রিজের, এস্টিমেটেড আনুমানিক দিন ধরা হয়েছে যে 2022 সালের জুনের মধ্যে এটা উদ্বোধন করা সম্ভব হবে। এবং এটাকে বলা হচ্ছে একটা দীর্ঘ অ্যাওয়েটেড, একটা দীর্ঘ প্রতীক্ষিত ব্রিজ, সেতু। এর জন্য বাংলাদেশের 18 কোটি মানুষ দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছে যে কবে শেষ হবে পদ্মা সেতু নির্মাণ কাজ। The bridge will contribute significantly towards the social, economic and industrial development of the southern region. এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা আমাদের জন্য। এই ব্রিজটা কন্ট্রিবিউট করবে, অবদান রাখবে সিগনিফিক্যান্টলি, বিশেষভাবে মানে তোমার মোস্ট ইম্পর্টেন্টলি, টুয়ার্ডস ক্ষেত্রে, কোন ক্ষেত্রে? দ্য সোশ্যাল, সামাজিক, ইকোনমিক, অর্থনৈতিক, এবং ইন্ডাস্ট্রিয়াল, শিল্প ডেভেলপমেন্ট, উন্নয়নে অবদান রাখবে। কোন অঞ্চলের সামাজিক উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন এবং শিল্প উন্নয়ন ঘটাবে? আমাদের যে সাউদার্ন রিজিয়ন, দক্ষিণের এলাকা আছে, সাউথ ওয়েস্টার্ন রিজিয়ন লিখলে আরও বেটার হতো। আমাদের যে দক্ষিণ পশ্চিমাঞ্চল আছে, সেই অঞ্চলের সামাজিক, অর্থনৈতিক এবং শিল্প উন্নয়ন ঘটাবে হলো পদ্মা সেতু। হ্যাঁ, এখন তুমি হয়তো বলতে পারো যে স্যার, আর্থিক যদি তোমার উন্নয়নটা বুঝতে পারলাম, পণ্য আনা নেওয়া, তোমার সিপোর্ট তৈরি করা, মংলা বন্দরের উন্নতি, এটা হবে। সামাজিক উন্নয়নটা কীভাবে হবে? হ্যাঁ, হবে। রাষ্ট্রের দক্ষিণ অঞ্চলের সাথে রাষ্ট্রের মধ্য এবং উত্তরাঞ্চলের মানুষের সামাজিক যোগাযোগটা বৃদ্ধি করবে, যেটা তোমার দেশের দক্ষিণাঞ্চলের মানুষের মধ্যে শিক্ষা, তোমার স্বাস্থ্যগত, শিক্ষাগত, তারপরে তোমার সামাজিক যে প্রভাব, সাংস্কৃতিক যে প্রভাব, সেটা দক্ষিণাঞ্চলে বাড়বে। অর্থাৎ দক্ষিণাঞ্চলের যে তোমার আর্থিক এবং সাংস্কৃতিক দিক থেকে অনগ্রসর যে সমাজ আছে, তা দেশের ক্যাপিটাল সিটির সাধারণ মানুষের সাথে মিশে তাদের সামাজিক উন্নয়নও ঘটাবে এই সেতু। ইট উইল বি বেনিফিটেড ফর
ওভার 30 মিলিয়ন পিপল, প্রায় 30 মিলিয়ন লোকের জন্য এটা খুব বেনিফিটেড হবে, উপকারী হবে। দেশের দক্ষিণাঞ্চলে যে প্রায় তোমার 30 মিলিয়ন লোক আছে, 3 কোটির উপরে লোক আছে, তাদের জীবনমানের তোমার উন্নতি ঘটাবে। সরি 30 বিলিয়ন, এটা কি কোটি হবে না লাখ হবে? আই এম নট, 10 লক্ষে কত তোমার 1 কোটি না কীভাবে? তোমরা একটু হিসাবটা করে দেখবে যে 30 বিলিয়নে কত লক্ষ বা কোটি লোক হয়। Padma Bridge will boost the GDP of Bangladesh by as much as 1.2%. তো পদ্মা ব্রিজটা বুস্ট করবে, তোমার জোরদার করবে, বিকাশ ঘটাবে, বা তোমার কি বলা যেতে পারে উন্নতি সাধন করবে। কি উন্নতি সাধন করবে, কি জোরদার করবে? জিডিপি বাড়াবে, আমাদের ইকোনমিক গ্রোথটা বাড়াবে, অর্থাৎ তোমার গ্রস তোমার ডোমেস্টিক প্রোডাক্ট, যে তোমার মোট দেশজ উৎপাদন, সেটা বৃদ্ধি করবে। সেটা কত? অ্যাজ মাচ অ্যাজ 1.2%, প্রায় 1.2%, 1%-এর উপরে জিডিপি বাড়াবে। এটা কিন্তু হিউজ। তোমার তুমি যদি হিসাব করো যে বাংলাদেশের জিডিপি কত এবং তোমার যে তোমার সেটা টোটাল কত, টোটাল উৎপাদন কত, সেটার 1% বৃদ্ধি পাওয়া মানে কিন্তু অনেক বৃদ্ধি পাওয়া। ওকে, অর্থাৎ আমাদের দেশজ উৎপাদন বাড়বে। অতি আশাবাদী ইকোনমিস্ট, অর্থনীতিবিদরা মনে করেন যে বাংলাদেশের জিডিপি যেখানে এখন 7-7.5%, সেটা অ্যাবাউট 10% হয়ে যাবে, প্রায় 10% হয়ে যাবে পদ্মা সেতু, তোমার পদ্মা সেতুর উপর দিয়ে গাড়ি চলাচল, মংলা পোর্টের উন্নয়ন ইত্যাদি ইত্যাদি যদি তোমার সম্ভব হয়। তো এই হলো তোমার মূল প্যারাগ্রাফটা বা প্যারাগ্রাফের সেন্টেন্সগুলো। আশা করি তুমি বেঙ্গলি ট্রান্সলেশন করে দেওয়ার কারণে তোমার বুঝতে সহায়ক হবে তোমার জন্য। তো তুমি একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এই হলো প্যারাগ্রাফটা। হ্যাঁ, এটা তুমি নিজের মতো করে নিজের ভাষায় গুছিয়ে লেখার চেষ্টা করবে। তুমি কনসেন্ট্রেশনটা করবে হলো যে প্রশ্ন 5টা আমরা শুরুতে পড়েছি, যার আলোকে আমরা প্যারাগ্রাফটা ডেভেলপ করেছি, লিখেছি, সেই প্রশ্নগুলো খেয়াল করবে এবং কিছু পয়েন্ট খেয়াল রাখবে। সেতুর নাম কি, সেতুর লোকেশন, অবস্থান কোথায়, স্ট্রাকচারটা কেমন, দৈর্ঘ্যপ্রস্থ, ল্যান্ডের অবস্থা কি, ডিজাইন কেমন, এটাকে কেন মাল্টিপারপাস বলা হচ্ছে, তারপর এটা তোমার ফান্ডিং, কনস্ট্রাকশন কস্ট কত, এটা আমাদের ইকোনমিক ডেভেলপমেন্টে, সোশ্যাল ডেভেলপমেন্টে কীভাবে ভূমিকা রাখবে। এই হলো মূল পয়েন্টগুলো। ওকে, তা আশা করি তোমার ক্লাসটি ভালো লেগেছে। হ্যাভ আ নাইস টাইম, গুড লাক।